আমি ভিডিওটি তৈরি করতেছি। আমি আসলে আমার রিলেটিভস আছে কয়েকজন, ওরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চাচ্ছে আমার কাছ থেকে। তো সেই হিসাবে আমি ওদেরকে একটা চাইলাম যে ম্যারাথন একটা ক্লাস নেই। তো দেখা গেছে যে ম্যারাথন ক্লাসটা আমি চাইলাম যে আমি ইউটিউবে আপলোড করে দিই, কারণ হয়তো অনেকের উপকার হলে হতে পারে। আমি যদিও এক্সপার্ট টাইপের কেউ না, তারপরে আমি মানে যতটুকু আমি বেসিক একটা আইডিয়া পেয়েছি সেটা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য। ঠিক আছে, তো আমরা দেখা গেছে যে আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, তো সেই ক্লায়েন্ট দেখা গেলো যে আপনি একটা ওয়েবসাইট দিল, যে ওয়েবসাইটটা আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বললো, যেটাকে অপটিমাইজেশন কাজ করে। যেমন করে দেখা যায় যে অনেক সময় আমরা অনেকেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বলে যেটা অন পেজ অপটিমাইজেশন করো, অফ পেজ অপটিমাইজেশন করো, যা যা দরকার। অনেক সময় দেখা যায় যে মেটা ট্যাগ চেঞ্জ করা, মেটা টাইটেল চেঞ্জ করা, মেটা ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করা, বা কোনো এক্সিস্টিং পোস্টের অপটিমাইজেশন করা, মিডিয়া আপলোড করা, এগুলো বিভিন্ন ধরনের কাজ করা লাগে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে লোকাল হোস্টে আমি ওয়েবসাইটটা দেখাবো। আশা করি আপনারা এটা লাইভ যে প্রজেক্ট আছে আপনাদের ক্লায়েন্টের, সেটা আশা করি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমরা ওয়ার্ম সার্ভার ইউজ করতেছি। ওয়ার্ম সার্ভার আমরা ওপেন করছি। তো আমরা এখানে wordpress.com নামে একটা ওয়েবসাইট নিয়েছি, যেটা আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য অবশ্যই চিন্তা করবেন, আপনার ক্লায়েন্টের সাইট। ওকে, তো প্রথমেই আমি ড্যাশবোর্ডে গিয়ে আমি এক্সিস্টিং কোনো পোস্টকে আমি এডিট করব, বা ইচ্ছা করলে নিউ একটা পোস্ট না যাবে। তো আমরা এক্সিস্টিং একটা পোস্টকে এডিট করে কাস্টমাইজেশন করার বা অপটিমাইজেশন করার চেষ্টা করি, বা আপনি নিজে নিউ থেকে পোস্টে কিউ করতে পারেন। আশা করি এগুলো আপনারা পারেন। হালকা পাতলা ওয়েব ডেভেলপমেন্টের কাজ আশা করি আপনারা পারেন। তো আমাদের আশা করি পোস্টটা বড় হলে আপনাদের জন্য বোঝাতে সুবিধা হবে, বা আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। ধরেন এরকম একটা 3 প্যারা বা 4 প্যারার এরকম করে একটা পোস্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা ধরেন এখন প্রথমেই আপনাকে জিজ্ঞাবো শেখানোর চেষ্টা করবো যে ব্যাকলিঙ্ক কি। ব্যাকলিঙ্ক হলো এরকম, যেমন ধরেন এই সাইটটা অন্য কারো, কিংবা আপনি নিজেই একটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক হিসেবে, বা আপনি সিক্রেটলি আপনি কোনো কিছু মানে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করেন। ব্যাকলিঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, যেমন আপনি কোনো কিছু মার্ক করে যদি আপনি একটা কোনো সাইটের লিঙ্ক করেন, যেমন ধরেন আমরা wordpress.com লোকাল হোস্টের, যেটা আপনার এই অনুযায়ী আপনাদের ধরেন ক্লায়েন্টের সাইট, এটা যখন এই ব্যাকলিংটা করা হলো এবং যখন আপলোড দেওয়া হলো, দেখবেন যে একটা ব্যাকলিং হয়ে গেছে। এবং কীভাবে হয়েছে আমি ওটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমি আপডেট দিলাম এবং পোস্টটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখতে পাচ্ছেন যে এই যে এটা একটা ব্যাকলিং। ধরেন এটা যদি কোনো রিয়েল সাইট হয়, এবং অবশ্যই এটা গুগল ক্রাউল করে এটাকে, তো সেক্ষেত্রে এই সাইটের অনুযায়ী আপনার ক্লায়েন্টের জন্য একটা ব্যাকলিং হয়ে গেল। আর আপনার কিওয়ার্ডটা হচ্ছে এটা হচ্ছে যেমন ব্লগিং ওয়েলকাম। ঠিক আছে, তো কীভাবে সেটা হয়, আমি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আমি এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, দেখবেন টেক্সটে আসলে আপনারা দেখবেন যে এখানে একটা অ্যাঙ্কর টেক্সট তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে লেস দেন এইচ আর ই এফ। তো এরকম করে দিয়ে যে আমি আপনাদেরকে আশা করি মানে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছি না, ব্যাকলিঙ্কিং জাস্ট এটা হলে বুঝবেন যে হয়ে যায়। আর ওয়ার্ডপ্রেস হলে তো সহজ, জাস্ট সিলেক্ট করে আপনারা এখানে ক্লিক করে এই ব্যাকলিংটা দিয়ে আপনারা যেটাকে ব্যাকলিং করতে চাচ্ছেন, যে সাইটটাকে প্রমোট করতে চাচ্ছেন, সেটা দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করে এখানে পোস্ট আপডেট দিলে হয়ে যাবে। তো এখন ধরেন আপনি আপনার নিজের সাইটে ব্যাকলিং কীভাবে করে বা লিঙ্ক কীভাবে ক্রিয়েট করে সেটা জানেন, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি তো আর আপনার নিজের সাইটে সবসময় করবেন না, এখন অন্য সাইটে করা লাগবে। যেমন অফ পেজ অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে আপনার নিজের সাইটের বাইরে যেটা যেই ব্যাকলিংটা করবেন সেটাকেই বলে আপনার অফ পেজ অপটিমাইজেশন। তো অফ পেজ অপটিমাইজেশনের কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমি যতটুকু এই মুহূর্তে খেয়াল আসতেছে সেই ততগুলো নিয়ে আমি চেষ্টা করবো। সেগুলোর মধ্যে হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন, যেমন ধরেন আমরা কমেন্টিং, মানে ব্লগ কেউ পোস্ট করলো, সেখানে আপনি ওই রিলেটেড কোনো কিছু লিখে আপনি একটা ব্যাকলিঙ্ক তৈরি করলেন। কীভাবে কমেন্ট করবেন আমি আপনাকে দেখাবো। যেমন ধরেন আমরা ইচ্ছে করলে আরেকটা প্রজেক্ট নিয়ে নিতে পারি, তাহলে আপনার আরেকটা ওয়েবসাইট হয়ে যায়। একটু অপেক্ষা করেন, আমি আরেকটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি।
প্রজেক্টের আমরা একটা নাম দিতে পারি যে offpage.com ধরে নিলাম এটাই। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা সাইট ক্রিয়েট করার জন্য আমরা PHPMyAdmin থেকে আমরা একটা আলাদা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। আমি আপনাদেরকে আসলে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছি না, বা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে সেটাও আমি কিন্তু শেখাচ্ছি না, কিন্তু আমি চিন্তা করলাম যে একটা সাইট থেকে কিভাবে ব্যাকলিংক আপনি নিতে পারেন সেটা দেখাতে গিয়ে দেখা গেল যে আমাদের দুইটা প্রজেক্ট লাগবে, যে ধরনের এটা আপনার ক্লায়েন্টের সাইট, তো আরেকটা সাইট লাগবে এরকম মনে করে আমি আরেকটা সাইট করে ক্রিয়েট করে নিচ্ছি। ধরেন এটা দিলাম যে অফ পেজ, আমাদের এটা কপি হয়ে গেছে। আমরা এখন লোকাল হোস্ট ব্রাউজ করলে দেখব যে একটা সাইট হয়ে গেছে, এটা offpage.com। এটা এখনো কনফিগার করা হয়নি। আচ্ছা, অফ পেজের মধ্যে আমরা আলাদা একটা ইউজার নেম আমরা নিয়ে নিতে পারি, যেটার ইউজার নেমও আমরা দিব অফ পেজ, লোকাল হোস্ট পাসওয়ার্ড, সরি আমরা অফ পেজে দিলাম। এখন সবগুলো চেক করে আমরা যখন এই গোতে চাপ দিব, তাহলে ওই নতুন একটা ডাটাবেস ক্রিয়েট হওয়ার ওইটার মধ্যে, এই ডাটাবেসটার মধ্যে একটা ইউজার নেম আমরা ক্রিয়েট করে দিতে পারছি। তো আমাদের মনে আছে ডাটাবেসের নাম দেওয়া হয়েছিল অফ পেজ, ইউজার নেমও ছিল অফ পেজ এবং পাসওয়ার্ডও ছিল অফ পেজ, তাই না? সরি, হোস্ট নেম লোকাল হোস্টে হবে। আর প্রিফিক্সটা ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারি, নাও করতে পারি, বাট এটা এই জন্য যে আমাদের এটা সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই, এটা লোকাল হোস্ট। ওকে, সাবমিটে ক্লিক করো, তাহলে হয়ে গেল। তো সাইটের একটা টাইটেল দিলাম, ইউজার নেম দিলাম ধরুন অফ পেজ, পাসওয়ার্ডও দিলাম অফ পেজ, ইমেল ধরেন যে কোনো কিছু admin@offpage.com এরকম। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা লোকাল হোস্টের, এটা কোনো চিন্তা নেই। ইমেল এগুলো আপনারটাও দিতে পারেন, না দিলেও পারেন। অবশ্য আমি আপনাদেরকে এটা নিজে এভাবে করি শিখতে হবে বোঝাচ্ছি না, যে সিস্টেমগুলো আমি আপনাকে দেখানোর জন্য একটা সাইট ক্রিয়েট করে নিলাম। আপনার কিন্তু কাজগুলো করতে হবে অন্য সাইটে, যেমন আপনি গুগলে সার্চ দিবেন, যেমন ধরেন আপনার ওয়েবসাইটটা যদি এরকম হয় যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা এরকম টাইপের, বা এরকম কোনো পোস্ট থাকতে পারে যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, হতে পারে এরকম যে হাউ টু ম্যানেজ cPanel, বা এরকম। এক মিনিট, ওকে, এরকম যদি কোনো আপনার পোস্ট থাকে, তো সেম এরকম আরেকটা পোস্টের ভিতরে যদি আপনি ব্যাকলিং করতে পারেন, তো সেক্ষেত্রে সেটাকে আপনাকে রিলিভেন্ট ব্যাকলিং হিসেবে ধরবে। মূলত বর্তমানে যে এসইও স্ট্র্যাটেজি, সেক্ষেত্রে আপনাদের মানে রিলিভেন্ট যদি কোনো ব্যাকলিং না আসে, আসলে মোটামুটি ইউজলেসই, যেটা লেটেস্ট যেই এসইও টেকনিক যেটা চলতেছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি খুঁজতে গেলে দেখা যাবে যে আপনি ধরেন এমন একটা ইয়ে দিলেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ধরেন আপনি গুগলে সার্চ দিলেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ধরেন এখানে এটাতে যদি কমেন্ট করার সিস্টেম থাকে তাহলে তো দেখতে পারি এটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট wordpress.org। এছাড়া অন্য সাইটে যেতে পারি, যেমন WP Beginner, এটা একটা জনপ্রিয় ওয়েবসাইট। তো আমি কিন্তু আপনাদেরকে এসইও শেখাচ্ছি, মনে বুঝে নেবেন না, ভুল বুঝবেন না যে আমি আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্টের কোনো কিছু শেখাচ্ছি। তো আমি জাস্ট শেখাচ্ছি যে কিভাবে গুগলকে ইউজ করে, গুগল সার্চকে ইউজ করে আপনি কিভাবে রিলিভেন্ট আর্টিকেলের পেজ খুঁজে পাবেন, তো সেখানে কিভাবে আপনারা ব্যাকলিং করবেন। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস on Ubuntu by HostGator, how to install WordPress manually, support HostGator। দেখি আরো কিছু সাইট আছে কিনা ওইদিকে। আচ্ছা, এখানে এটাতে কমেন্টিং এর অপশন নাই, কারণ এটা codex.wordpress.org। যদি wordpress.org তে যদি কোনো ধরনের থাকে, থ্রেড থাকে, যেগুলো তো আমরা আসলে কমেন্ট করতে পারবো, সেটাও দেখতে পারি। তো এখানে দেখা গেছে যে ওরা বলতেছে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, কমপ্লিট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন টিউটোরিয়াল।
তো এখানে দেখবেন যে ওদের কমেন্টিং এর সিস্টেম থাকার কথা, দেখে নিচ্ছি। না, এটা ওদের আসলে কমেন্টগুলো ক্লোজ করা। এছাড়া আপনি অন্য সাইটে আমরা দেখতে পারি, দেখি আছে কিনা, এটাও নাই। তো মানে ফার্স্ট টাইমে আপনাদের ওয়েবসাইটগুলো খুঁজে পেতে কঠিন হবে, কিন্তু নিশ বেস যদি আপনারা কিছু লিস্ট তৈরি করতে পারেন, যেমন ধরেন আপনার 100টা ওয়েবসাইটের লিঙ্ক যেগুলো অটো অ্যাপ্রুভ বা কমেন্টিং আছে, ইভেন অটো অ্যাপ্রুভ না হলেও সমস্যা নেই, আপনি যদি কিছু স্টেপ ফলো করতে পারেন সেখানে আপনি কমেন্ট অ্যাপ্রুভ করানোর মতো সিস্টেম আপনি পাবেন। যেমন ধরেন কমেন্টের কতদিন আগে অ্যাপ্রুভ হয়েছে সর্বশেষ কমেন্টে, সেটা যদি দেখেন যে 1-2 বছর আগে, 8-9 মাস আগে, তো বুঝতে হবে যে মানে এই ব্লগের অথর আর নতুন কমেন্ট অ্যাপ্রুভ করছে না। তো সেক্ষেত্রে আপনারা কাজ করাটা বৃথা, এটা করবেন না। যখন দেখবেন যে না রিসেন্টলি ধরেন 1 মাস আগে বা 10 দিন আগে, 7 দিন আগে কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, তখন বুঝবেন যে না আমার কমেন্টও আশা করি অ্যাপ্রুভ হবে। তো আপনি যদি গঠনমূলক কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে ওয়েব ডেভেলপার চাইবে যে তার পোস্টে কিছু ইনফরমেশন অ্যাড হোক, তো সেক্ষেত্রে তারা আশা করি আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবে, আর সেভাবেই আপনি একটা ব্যাকলিঙ্ক পেয়ে যেতে পারেন আপনার সাইটের। এবং ওখানে খেয়াল করবেন যখন কমেন্ট করবেন সেখানে আপনার রিয়েল নেম কিংবা যে কারো একটা ফুল নেম, আপনি ইভেন ছদ্মনামও ব্যবহার করতে পারেন। fakenamegenerator.com থেকে আপনি ইচ্ছা করলে নেম চুজ করতে পারেন, তো সেক্ষেত্রে নেম দেখাবেন। আচ্ছা, আমরা যেহেতু এই ব্লগ খুঁজে পাচ্ছি না বা খুঁজে পাওয়াটা একটু আমাদের কাছে মনে হচ্ছে যে সময় নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই জন্যই কিন্তু একটা সাইট আমরা তৈরি করলাম, যেটার জন্য মধ্যে থেকে আমরা দেখাতে পারবো, যে সিস্টেমগুলো দেখাবো। আপনাদের পরিশ্রম তো করাই লাগবে, আশা করি বুঝতে পারতেছেন। ধরেন এটা একটা পোস্ট, ধরেন আমাদেরও একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, তো এটা তো একটা হ্যালো ওয়ার্ল্ড আছে, তাহলে সেটা কিন্তু রিলিভেন্ট হয়ে গেল, বুঝতে পারছেন? তো রিলিভেন্ট থেকে ব্যাকলিঙ্ক আসা একটা, আর আপনার ইরিলিভেন্ট পেজ থেকে ব্যাকলিঙ্ক আসা 20টা আমি মনে করি। সেক্ষেত্রে আমি এগিয়ে রাখবো এই রিলিভেন্ট পেজ থেকে ব্যাকলিঙ্ক আসা এই একটাকে, কারণ স্ট্র্যাটেজিটা এখন এরকমই। একটা সময় এরকম ছিল যে শুধু কাউন্ট করতো যে কয়টা ব্যাকলিঙ্ক আছে একটা সাইটের জন্য, সেক্ষেত্রে গুগল কি করতো, র্যাঙ্ক দিত। তো এখন কিন্তু সেটা আর দেয় না, এখন রিলিভেন্টটা আছে অনেক মানে ফার্স্ট একটা ম্যাটার। এবং সেখানে দেখতে হবে যে ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো এগুলো কীরকম, ট্রাস্ট ফ্লোটা বিশেষ করে ট্রাস্ট ফ্লোটা কীরকম। আপনার ট্রাস্ট ফ্লো খুঁজে পাওয়ার জন্য আপনাদের ম্যাজেস্টিক এসইওতে আপনারা দেখতে পারেন। যেমন ধরেন আমরা এখন যাচ্ছি এখন majesticSEO.com, তো সেখানে একটা ওয়েবসাইটের ট্রাস্ট ফ্লো দেখবেন কীভাবে আমি দেখাচ্ছি। এই যে oneand1.com, এটা একটা ওয়েবসাইট, তাদের একটা সাবডোমেইন একটা সাইট আছে help.oneand1.com। ধরেন এই সাইটটার অথরিটি কত আপনারা কিন্তু জানেন না। ধরেন এখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক পেলেন, তো এই ব্যাকলিঙ্কটা আসলে কতটুকু আপনাকে বেনিফিট দিবে। ধরেন একটা অথরিটি ওয়েবসাইট থেকে যদি আপনার সাইটে ব্যাকলিঙ্ক আসে, সেক্ষেত্রে আপনার অথরিটি বাড়লো। যেমন এরকম ধরেন আপনাদের গ্রামে একটা চেয়ারম্যান, সে যদি একটা লোককে বলে যে হ্যাঁ লোকটা তো আমার কাছে ভালোই মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার উপর বিশ্বাসযোগ্যতাটা বাড়লো। তো গুগল ঠিক এইভাবেই কাজটা করে, যে কোনো একটা অথরিটি সাইট, যে সাইটটা আর একটা সাইটকে ব্যাকলিঙ্ক দিবে, মনে করে নেবে যে ওই মানে পাশের যে ইয়াটা, আমি একটা ফ্রি অ্যাকাউন্ট আছে সেখানে আমি জাস্ট এতে লগ ইন করে নিলাম। তো ইয়াটা দেখার জন্য, অথরিটিটা দেখার জন্য, যে আমি যেটা বলতেছিলাম যে কোনো একজন অথরিটি লোককে, যেমন ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান যদি আরেকটা লোককে বলে যে না লোকটা ভালো, তখন দেখা যাবে যে অপরিচিত একটা লোক যদি এই লোকটা সম্পর্কে জানতে চায়, তখন তার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। তো এই মেথডের উপর ভিত্তি করেই কিন্তু গুগল এই সাইটকে বর্তমানে র্যাঙ্ক দিয়ে দিচ্ছে, কিংবা আপনার সার্চে সামনে দেওয়ার ব্যাপারটা, এগুলো অনেক বড় ইয়া হিসেবে নিয়মিক হিসেবে কাজ করতেছে। তো ম্যাজেস্টিক এসইওতে এসে যদি আপনার একটা ইউআরএল পেস্ট করেন, তো দেখা যাবে যে আপনার অথরিটিটা সম্পর্কে জানতে পারবেন। তো আপনি বেছে বেছে এগুলো করাটাই আমি মনে করি বর্তমান উত্তম, কারণ গুগল হিউজ ব্যাকলিঙ্ক সাইটটা এখন আর পছন্দ করে না, আশা করি বুঝতে পারেন। দেখেন এটা হচ্ছে ট্রাস্ট ফ্লো হচ্ছে 28, ধরুন 28 থেকে যদি একটা ব্যাকলিঙ্ক আসে আপনার সাইটে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ইয়া হয়ে যাবে যে আপনার সাইটটার জন্য ট্রাস্ট ফ্লো মানে 10-এর উপরে চলে যায়। একটা সাইট যখন 15-20 এরকম ট্রাস্ট ফ্লো হয়ে যায়, তো দেখা যায় যে সার্চে এগুলো চলে আসে। আপনারা বলতে পারেন যে ম্যাজেস্টিক এসইও তো আর গুগলের প্রোডাক্ট না, তাহলে ম্যাজেস্টিক এসইও কিভাবে এত ইয়া হয়, মানে ইম্পর্টেন্ট কিছু টুলস হয়। এটা এই জন্য বলবো যে আসলে এগুলো কিন্তু গুগলকে অ্যানালাইজ করেই কিন্তু তৈরি করা, এগুলো কিন্তু পেইড সার্ভিস। তো
ওরা কিন্তু অনেক হাই লেভেলের থট করে, ওরা অনেক রিসার্চ করে, রিসার্চের জন্য ওরা বিনিয়োগ করে, কারণ ওরা কিন্তু অনেক টাকা নিচ্ছে। আপনি যদি প্ল্যান্স এন্ড প্রাইসিং এ দেখেন, দেখবেন যে ওদের প্রাইসটা কিন্তু মানে অনেক হাই। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়া মানে মানে অনেক বড় ব্যাপার। যেমন ধর আপনার মান্থলি দেখাচ্ছে প্রায় $30, মাত্র চার্জ দিবে 5 মিলিয়ন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেক এক্সপেন্সিভ টাইপেরই। তো ওরা কিন্তু এটা এই এক্সপেন্সটা শুধু যে লাভের জন্য নেয় তা না, তারা এটাতে বিনিয়োগও করে, ওরা ওখানে খরচও করে, বিভিন্ন রিসার্চ করে। তো সেই দেখা যাচ্ছে যে যে কারেন্ট যে মেথড, সেই মেথডে এই ট্রাস্ট ফ্লোটা অনেক বড় একটা কাজ করে। আর সাইটেশন ফ্লোটা হচ্ছে আসলে লোকাল সার্চের জন্য, লোকাল বেসড। তো এটা হচ্ছে গ্লোবাল বেসড ট্রাস্ট ফ্লো। একটা সাইটের যদি ট্রাস্ট ফ্লো বেশি হয়, তার সার্চে আসার সম্ভাবনা তার বেশি বেড়ে যায়। আর এই জন্যই আমরা কিন্তু ব্যাকলিংটা করি। কি জন্য করি? ওই একটা ট্রাস্ট ফ্লো, ভালো ট্রাস্ট ফ্লো ওয়ালা সাইটকে যদি, সাইট থেকে যদি একটা ব্যাকলিং আসে আমার সাইটটার জন্য, তো সেক্ষেত্রে মানে গুগল ধরে নিবে যে যেহেতু একটা নামি দামি একটা সাইট যদি আরেকটা সাইটকে ব্যাকলিং করে থাকে, তাহলে ওই সাইটটা নিশ্চয়ই ভালোই হবে এবং তার কোয়ালিটিও নিশ্চয়ই ভালোই হবে বা ধারের কাছেও হবে। তো সেই অনুযায়ী, সেই মতো ভিত্তি করে কিন্তু গুগল আবার আমার সাইটকে, আমি যে সাইটটাকে প্রমোট করবো সেটা আমার নিজের সাইটে হতে পারে, সেটা আমার ক্লায়েন্টের সাইটে হতে পারে, সেটাকে অথরিটি দিবে। এবং অথরিটি দিলে তো রেজাল্ট হচ্ছে সামনে চলে আসা। আশা করি মানে আপনারা এই বেসিক গুলো বুঝেন যে একটা সাইট কেন এসইও করব আর এসইও জিনিসটা কি। যেমন ধরেন আমি আবারও বলে নিচ্ছি, আপনারা যদি না জেনে থাকেন বা কেউ যদি একদমই নতুন হয়ে থাকেন, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ধরেন এই যে লেখা দিলেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের দুইটা শব্দই কিন্তু এটা টাইটেলে আছে। এবং এটাকে সামনে দিছে কি জন্য? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্টলি যে অথর সাইট, হ্যাঁ, এই সাইটটাই হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের মালিক। এটা কিন্তু গুগল জানে, ঠিক আছে? তো সেই জন্য এটাকে সামনে দিছে। আর এটার মধ্যে ভিজিটর বেশি, কারণ এটা যে অরিজিনাল অথর সাইট, সেখানেই মানুষ যায় তথ্যটা অরিজিনালি পাওয়ার জন্য। কারণ একটা যন্ত্র যে আবিষ্কার করে সেই জানে এটার আসল ব্যবহার। তো যেহেতু এটা একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, সার্চ, এটা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা মানে ওয়েব বেসড ইঞ্জিন। তো ইঞ্জিনটা কিভাবে চলবে, কিভাবে এটাকে ম্যানেজ করা লাগবে, কিভাবে চালানো লাগবে, এগুলো যেহেতু এরাই বেশি ভালো জানে, কারণ এরাই ডেভেলপ করছে। তো আমরা কিন্তু এদের কাছেই যাই জানার জন্য, ভালো জানার জন্য। এছাড়া অন্যরাও হয়তো ভালো লিখতে পারে, বাট এদের কাছ থেকে কিন্তু ভেরিফাই করা যে অন্যরা কিছু লিখলেও কিন্তু এগুলোর উপর বেস্ট করা, এগুলোর বাইরে কিছু না। তো সেক্ষেত্রে মানুষের প্রথম টার্গেটটা কিন্তু এটা থাকা। এবং দেখেন গুগলও কিন্তু এই সামনে দিছে এই যে এদের সাইড থেকে। এবং দেখেন ওদের এদের ইয়াটা দেখি আমরা, ট্রাস্ট ফ্লো কতটুকু দেখি আমরা। ট্রাস্ট ফ্লোর ব্যাপারটা আমি যে বলতেছিলাম যে ট্রাস্ট ফ্লো একটা বড় একটা ব্যাপার। দেখছেন 64, 100-র মধ্যে 64 ট্রাস্ট ফ্লো, তাহলে দেখছেন এটা সামনে চলে আসছে। এবং পিছনে আমরা আরো কত সাইট দেখবো। দেখবেন যে এটা যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইউবেন্টু, বা এরকম হতে পারে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন উইন্ডোজ, বা এরকম হতে পারে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি, বা হোস্টকেটের একটা আছে, নিউজ আছে যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমরা দেখি এই ওয়ার্ডপ্রেসের এটা কিন্তু হোস্টকেটের এটা কিন্তু অনেক নিচে চলে আসছে, মানে বেশ কয়েকটা নিচে। তো কি জন্য নিচে আসছে আমরা দেখি যে এই যে অথরিটিটা, ট্রাস্ট ফ্লোটা, যেটা অথরিটি, ট্রাস্ট ফ্লো আরেক নাম অথরিটি আপনি বলতে পারেন। ট্রাস্ট ফ্লোটা এটা কত, এনে অনেকগুলো ব্যাপার কাজ করে। দেখছেন ট্রাস্ট ফ্লো এটা 13। যদি এটা এরকম হইতো যে এই পেজটা ট্রাস্ট ফ্লো কোনো না কোনো ভাবে যদি দেখা যাচ্ছে যে 80 হয়ে গেছে, তখন দেখছেন যে নিশ্চয়ই এই যে ওরা যে মালিক, ওদের সাইটের সামনেও চলে আসতো। কারণ গুগল কিন্তু ম্যানুয়ালি চিন্তা করে না, গুগল কিন্তু কিছু অ্যালগরিদম দিয়ে রাখে যেটার উপর ভিত্তি করে ওরা সার্চটাকে শো করায়। এখন বর্তমান যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে যার অথরিটি বেশি হবে, যার রিলিভেন্ট ব্যাকলিং বেশি থাকবে, যার কন্টেন্টের কোয়ালিটি বেশি হবে। অবশ্য কন্টেন্টের কোয়ালিটিটা কিভাবে মেনটেন করে সেটা হচ্ছে ভিন্ন কথা, আমি সেদিকে যাচ্ছি না। তো এখন আমরা আমাদের এই যে ক্লায়েন্টের যে সাইট, সেই ক্লায়েন্টের সাইটকে আমরা অথরিটি বাড়ানোর জন্য আমরা কাজ করব। তো সেক্ষেত্রে ধরুন ব্যাকলিং ক্রিয়েট করার জন্য মাধ্যমগুলোর মধ্যে আমি প্রথমে যেটা বললাম যে কমেন্ট ক্রিয়েট করা, কমেন্টের মধ্যে ব্যাকলিং থাকা। এছাড়া হতে পারে আপনার আপনি অন্য কোনো সাইটে আপনি গাইস ব্লগার হিসেবে ব্যাকলিং করবেন। যদিও গুগল এই বর্তমানে গাইস ব্লগিংটাকে নেগেটিভলি দেখছে, যে কারণ হচ্ছে প্রচুর লোক এটাকে এটাকে জাস্ট ব্লাস্ট হিসেবে ব্লাস্ট করতেছে। দেখা যাচ্ছে যে অনেকে সফটওয়্যার ইউজ করে এটা করতেছে,
দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ সেম আর্টিকেল দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা আর্টিকেল পাবলিশিং সাইটে দিচ্ছে, এগুলোতে লো কোয়ালিটি হয়ে যাচ্ছে। গুগল এই জন্য এটাকে মানে ডিসকারেজ করতেছে, যে গুগল চাচ্ছে না এরকম কিছু হোক। তো আপনি যদি কোয়ালিটি মেনটেন করে যদি ইউনিক কন্টেন্ট দিয়ে যদি ব্যাকলিং করতে পারেন ভালো ভিজিটরওয়ালা সাইটে, যেমন ধরেন ইজেন আর্টিকেল আছে এরকম টাইপের যদি কিছু সাইটে, গো আর্টিকেল আছে বা মানে বাজল আছে, এরকম এগুলোতে যদি আপনারা পোস্ট করতে পারেন আশা করি ভালো ফল আসবে। তো এটা এমন না যে এটা ইউজ করলে আপনার সাইট প্যানালাইজড হয়ে যাবে, গুগল এত স্ট্রিক্টলি এটাকে ডিসঅ্যালাউ করতেছে, ঠিক এরকম না। মানে গুগল চাচ্ছে না এরকম করলে, কারণ এখানে সমস্যা। আর যদি আপনি সমস্যাবিহীন সাইটগুলো ক্লিন অবস্থায় যদি আপনি ব্যাকলিং নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো নিষেধ নাই। এমনকি ব্যাকলিংকের যেই মানে পুরনো যেই স্ট্র্যাটেজি সেগুলো যে সবগুলোই যে বাতিল হয়ে গেছে তাও কিন্তু না। কিন্তু সমস্যা যেহেতু আমরা অনেক কিছুই আমরা নতুন নতুন স্ট্র্যাটেজি যেহেতু করি, আমাদেরকে খাপ খাইয়ে এবং পুরনোগুলো বাতিল হয়ে যায়। তো পুরনো বাতিলের মধ্যে কিন্তু আজও কিন্তু টিকে আছে ব্লক কমেন্টিং। দেখা যায় যে অনেকে বলে যে এগুলো ডেড, আসলে ঠিক ডেড না, তবে আপনি যদি প্রপারলি ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে সাইটের জন্য ব্যাড ইফেক্ট চলে আসতে পারে। আপনি যদি ভালোভাবে ইউজ করতে পারেন, যেমন আপনি একটা ইনফরমেটিভ কমেন্ট করলেন, যেমন হ্যালো ওয়ার্ল্ড রিলেটেড যদি এখানে কিছু লিখে থাকে ওয়ার্ল্ড সম্পর্কে ধরেন, তো সেক্ষেত্রে আপনি যদি এই আর্টিকেলটাকে আরো পূর্ণতা দেওয়ার জন্য এখানে আরো কিছু ইনফরমেশন এড করেন এবং সেখান থেকে একটা ব্যাকলিং যায় এবং ছোটখাটো না, যেমন হ্যাঁ থ্যাংক ইউ, হ্যালো, গুড পোস্ট, ইটস ওয়ার্কস ফর মি, এরকম টাইপের হলে কিন্তু এগুলো মানে স্প্যামিং টাইপের কমেন্ট। আপনি ইনফরমেটিভ লিখবেন, একটু বড় করে লিখবেন, এক প্যারার মতো করে লিখবেন, সেখানে একটা ব্যাকলিং করবেন আপনার নামের মাধ্যমে। তো সেই কমেন্টটা কিন্তু আপনার জন্য একটা ব্যাকলিং হিসেবে চলে আসবে। তো যেটা বলছিলাম যে আপনি আর্টিকেল পাবলিশ করেও কিন্তু আপনি ব্যাকলিং নিয়ে আসতে পারেন। এছাড়া আরও মাধ্যম আছে, যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন, সেখানেও একটা ব্যাকলিং হয়। এছাড়া আপনি করতে পারেন সোশ্যাল বুক মার্কিং সাইটগুলোতে শেয়ার করতে পারেন। তো এগুলো করানোর জন্য আমি আস্তে আস্তে দেখাবো। আমি এখন কমেন্টিং এর ব্যাপারটা দেখাই। ডিফারেন্টলি এরকম একটা লুক থাকে, তো এক এক সাইটের লেআউট এক এক রকম হতে পারে, কিন্তু ডিফারেন্টলি একটা কমেন্টিং এর লেআউট এরকম থাকে। নেম, ইমেইল, এটা অপশনাল থাকে, অনেক সাইটে এগুলো থাকে, এগুলো থাকে না। অনেক জায়গায় যে কমেন্টের জায়গায় মেসেজও থাকতে পারে। এরকম ধরেন আমি নাম লিখলাম মহসিন আলম, আমার ইমেল দিলাম, ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট অনেক ইয়ারা থাকে যে কাস্টমাইজ করে ওয়েবসাইটে তুলে দেয়, তারা ব্যাকলিং দিতে চায় না, সেক্ষেত্রে আপনি তো কমেন্ট করবেন না, কারণ হচ্ছে আপনার টার্গেট হচ্ছে এখানে একটা কমেন্ট করে একটা অ্যাপ্রুভ নিয়ে আপনার সাইটকে একটা ব্যাকলিং এর সুযোগ করে দেওয়া। অর্থাৎ আশা করি যে সাইটগুলোতে এরকম ওয়েবসাইট অ্যাড করার ফ্যাসিলিটি দিবে আপনি সেই সাইটে কমেন্ট করবেন। সাধারণত এগুলো দিয়েই থাকে, খুব কম ওয়েবমাস্টারই এত পরিশ্রম করে যে এটা অফ করার জন্য, অনেকে করে না। আচ্ছা ধরেন আমি একটা ওয়েবসাইটের দিলাম, সেটা হচ্ছে ধরেন এটা আমার ওয়েবসাইট, আপনার কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট হবে, সেটা হয়তো এবার হোম পেজ হলেই এতটুকু। আর যদি কোনো স্পেসিফিক কোনো পোস্টে থাকে তো পোস্ট রিভিউ, সাধারণ আমি এটাতেই করলাম। তো আমি হয়তো কোনো একটা কমেন্ট লিখলাম, মানে আপনার আর্টিকেল অনুযায়ী আপনার কমেন্ট হবে। আমি জাস্ট দেখাচ্ছি এরকম যে আপনি শুধু যে থ্যাংক ইউ, হ্যালো, ওয়ার্কস ফর মি এরকম টাইপের দিয়ে যদি আপনি একটা ব্যাকলিং করতে চান, সাধারণত আপনার বা যে ওয়েব ডেভেলপার আছে, যে ওয়েব মাস্টার আছে, সে হয়তো এটা অ্যাপ্রুভ করবে না। কিন্তু আপনি যদি এরকম করেন যে এইভাবে কোনো পয়েন্ট দিয়ে যদি দেখেন যে আর্টিকেলের মধ্যে আরো এর তথ্যটা থাকলে আরো ভালো হতো, এরকম কিছু পয়েন্ট দেখালে কিন্তু ওয়েব মাস্টার কিন্তু সুবিধা মানে মনে করবে যেটা করি, তারপরে কমেন্টে
পোস্ট কমেন্ট করে দিবেন। তো সেক্ষেত্রে ইয়ার কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে ইয়াটা, আমরা দেখি আমাদের এই ড্যাশবোর্ডে এসে এটা কিন্তু ছিল। তো সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি কি অবস্থা, একটা কমেন্ট কিন্তু চলে এসছে, এরকম করে চলে আসবে আপনারা যখন যাবেন। যেমন মহসিন আলম, এটা হচ্ছে ব্যাকলিং, এটা হচ্ছে তার ইমেল, এটা হচ্ছে আইপি, কি দিচ্ছে, এটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভালো, আপনি যেমন অ্যাপ্রুভ করবেন, এমনইভাবে আপনি যদি একটা ভালো কমেন্ট করতে পারেন, একটা ওয়েবমাস্টার কিন্তু অ্যাপ্রুভ করবে। তখন দেখা যাবে যে অ্যাপ্রুভে ক্লিক করে দিলে দেখা যাবে যে সাইটে চলে আসছে কমেন্টটা, নিচে কমেন্ট হিসেবে। আমরা আবার পেজটা রিলোড দিই, দেখা যাবে যে একটা চলে এসছে, এই যে মহসিন আলম থেকে, দেখছেন মহসিন আলম নামে একটা ব্যাকলিং তৈরি হয়ে গেছে। আপনি এক এক সময় এক এক নাম ইউজ করবেন, বাট এক্স্যাক্টলি যে আপনার যে কিওয়ার্ডটা হবে ওয়েবসাইটে সেটা ইউজ না করাটাই উত্তম বর্তমানে স্ট্র্যাটেজিতে। সেক্ষেত্রে মানুষের বিভিন্ন নাম হতে পারে, একবার আপনি মহসিন নাম দিতে পারেন, আরেকবার আরেকটা নাম দিতে পারেন, আরেকবার আপনার কিছু ফ্যাট কিওয়ার্ড কি, ফ্যাট কিওয়ার্ড হচ্ছে একটা বড় কিওয়ার্ড, যেমন ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, এটা কিন্তু শর্ট কিওয়ার্ড। আপনি এরকম যদি দেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এরকম একটু বড়, জাস্ট একটু বড় কিওয়ার্ডটাকে ফ্যাট কিওয়ার্ড বলে। তো ফ্যাট কিওয়ার্ড ইউজ করেও আপনি এগুলো এরকম কমেন্ট করতে পারেন। তো আশা করি কমেন্ট করে কিভাবে ব্যাকলিং করা যায় সেটা আপনারা বুঝতে পারলেন। তো এছাড়া আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখাতে পারি যে আপনারা কিভাবে আর্টিকেল সাবমিশন করতে পারেন। আপনি গুগলে বিভিন্ন সার্চ দিতে পারেন, যে এই ধরনের কিছু হয়তো থাকতে পারে, যে এরকম লিস্ট হিসেবে শো করছে যে কতগুলো আর্টিকেল সাবমিশন সাইট আছে। তো আপনি কিওয়ার্ড লিখে সার্চ দিই, আর্টিকেল সাবমিশন ফ্রি টপ আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, আপনি এটা দেখতে পারেন। আর এটা আছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল ডু ফলো ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট, এটা তো আরো ভালো, কারণ ডু ফলো ব্যাকলিং হচ্ছে ভালো, আর নো ফলো হলে গুগল এটাকে কাউন্ট করে না, তো ডু ফলো হলে কাউন্ট করে। তো এই লিস্টটা আমরা দেখতে পারি, লিস্ট অফ টপ 50 আর্টিকেল ডাইরেক্টরি বাই ট্রাফিক পেজ, ওকে 50 ফ্রি আর্টিকেল। এভাবে আপনারা পিয়ার সহ এরকম আপনারা বিভিন্ন পোস্ট দেখে দেখে আপনারা কিন্তু একটা লিস্ট তৈরি করতে পারেন। আপনার যদি ধরেন আপনি যদি একটা টার্গেট করেন যে আপনার 10টা সেটে আপনি 10টা আর্টিকেল পোস্ট করবেন, আসলে আর্টিকেল যদি ইউনিক হয়, সেই একটা আর্টিকেল লিখতেও কিন্তু আপনার কম খরচ হবে না, কম করে হলেও আপনার $3 থেকে $5 খরচ হবে। তো দেখা যায় যে আপনি এতগুলো ইনভেস্ট যদি এক পথেই ব্যয় করেন, তো দেখা যাবে যে আপনার বাজেট প্রচুর হয়ে যাবে। আপনার ক্লায়েন্ট হয়তো আপনার সাথে ডিসএগ্রি করবে যে তোমার স্ট্র্যাটেজি অনেক এক্সপেন্সিভ, আমি এটা ইউজ করবো না, বা আপনার সাথে মনোমালিন্য হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যতটুকু সার্ভিস দিবেন তার মধ্যে থেকে ক্লায়েন্টের বাজেট যেন কমানো যায়, এটা কিন্তু একটা ব্যাপার। কারণ তারা কিন্তু একটা লাভের আশায় কিন্তু আমাদের কাছে আসে, তারা কিন্তু এমন না যে তাদের পয়সাগুলো ফেলে দেওয়ার মতো জায়গা পায় না, এই জন্য আমাদের কাছে এসে দিয়ে যায়। তারা কিন্তু একটা বিজনেস করার জন্য কিন্তু আমাদের সার্ভিসটা নিয়ে থাকে, এই আউটসোর্সটা করে থাকে। আমরা ফ্রিল্যান্সার হিসেবে আমরা যেটা কাজটা করি সেটা হচ্ছে যে যতটুকু বাজেট কমিয়ে দিয়ে তাদেরকে ভালো সার্ভিস দিলে দেখা যাবে যে আবার পরবর্তীতে তারা আমাদের সার্ভিস নেবে, কিংবা তারা একটা আমাকে ভালো ফিডব্যাক দিবে। দেখা যাবে যে এই ফিডব্যাকটাও আরেকটা নতুন কাজ পাওয়ার জন্য হিসেবে কাজ করতে পারে, নিয়ামক হিসেবে কাজ করতে পারে, বা প্রমাণ হিসেবে কাজ করতে পারে যে আপনি যে কাজ পারেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা examiner.com আলেক্সা র্যাঙ্ক দেখেন একদম কম 540, তার মানে হিউজ ভিজিটর এটাতে। পেজ র্যাঙ্ক দেখেন 8, এটা হচ্ছে নো ফলো। বাট এখানে আপনি নো ফলো যে একদমই আপনি করবেন না তা না, এখান থেকে কিন্তু আপনি ব্যাকলিং হিসেবে আপনি যদি নাও পান, আপনি কিন্তু ভিজিটর হিসেবে পেতে পারেন। যেমন ধরেন আপনার এখানে যদি ভিজিটর আসে, রিটার্নিং ভিজিটর হিসেবে এখান থেকে কিছু থেকে যাবে, তাই না? আপনার ভিজিটর আসলো আর ব্যাকলিং কাউন্ট হলো, দুইটাই কিন্তু কাজের। তো দেখা গেছে যে আমরা যদি এমন কোনো লিস্ট তৈরি করতে পারি যেটা ডু ফলো, যেমন ধরেন এটাতে ডু ফলো, এটা ডু ফলো, যেহেতু ডু ফলো গুলো ডিফল্টলি আর নো ফলোতে নো ফলো উল্লেখ করে দিয়েছে। তো আমরা যদি ডু ফলোতে যদি আমরা করতে পারি ব্যাকলিং, দেখা যাবে যে আমাদের ভিজিটরের পাশাপাশি ব্যাকলিংটাও কাউন্ট হচ্ছে। আপনারা স্কোয়াইডুকে আপাতত না ইউজ করলে ভালো, কারণ আমি সর্বশেষ আমার একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম। তো ওখানে স্কোয়াইডুতে দেখা গেছে যে আমার সবগুলো পোস্টকেই তারা অ্যাপ্রুভের পরে আনঅ্যাপ্রুভ করে দিয়েছিল। তো পরে আমি আবার অন্য সাইটে নিয়ে গেছিলাম। তো আমার এটা একটা ওয়েব 2.0 সাইট করার একটা ছিল, কয়েকটা সার্কেল তৈরি করার ছিল, দরকার ছিল। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে স্কোয়াইড ইউজ করি নাই। ওকে, তো এভাবে কিন্তু আপনি সাইট পেয়ে যেতে পারেন। তো সেই সাইটে সাবমিট করার সিস্টেম এক এক সাইট এক এক রকম হতে পারে। কোনো সাইট হতে পারে যে নর্মাল এই ওয়েবসাইটের যেই
সরি ওয়ার্ডপ্রেসের যেই ইনস্টল যেই ইয়াটা পোস্টিং যে সিস্টেম সেই একই সিস্টেম হতে পারে, আবার কারো কারো হতে পারে বিভিন্ন কাস্টমাইজেশনের সিস্টেম হতে পারে, আবার কারো কারোটা হতে পারে পেন্ডিং ওয়াইজ, এক একটা এক এক রকম হতে পারে। আমি এগুলো আর দেখাতে যাচ্ছি না, আমি আশা করি আপনারা এটা পারবেন, কারণ আপনারা পারেন বলেই আসলে একজন এসইও স্পেশালিস্ট বলেন কিংবা এসইও ওয়ার্কার হিসেবে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে আসবেন বা আসেন। আচ্ছা, তো এতে গেল একটা পথ। আরও পথ আছে, আপনি কিছু ভিডিও আপলোড করতে পারেন, যেমন আপনার ডেইলি মোশন আছে, মেটা ক্যাফে আছে, ইউটিউবের কথা তো না বললেই না, ইউটিউব তো প্রথমে বলা উচিত ছিল। যাই হোক, ইউটিউবে আপনি ধরেন একটা ভিডিও আপলোড করলেন, তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে আপনি এমন একটা ভিডিও দিলেন যেটা মানুষ খুঁজতেছে। এমন হতে পারে যে আপনার ওয়েবসাইট হচ্ছে, ধরেন আপনার একটা হেলথ রিলেটেড আপনি কিছু প্রোডাক্ট বিক্রি করেন, ধরেন রিস্টের প্রবলেম সলভ করার জন্য, যেমন রিস্ট পেইন কিলার এরকম হতে পারে যে জাস্ট পেইন কিলার, হতে পারে যে পেস্ট পেইন কিলার। তো কেউ যদি তার হাতে কোনো ধরনের সমস্যা, হাতের কবজিতে যেটা বলে, এটা ইংলিশে রিস্ট বলে, তো এখানে যদি কোনো প্রবলেম হয় কেউ হয়তো খুঁজতে পারে যে তার প্রবলেমের সলভের জন্য কী থাকতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিস্ট পেইন কিলার হিসেবে কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে যে ব্যায়াম দেখাচ্ছে, তো আপনি তো আপনার একটা প্রোডাক্টও এখানে দিতে পারতেন। সামনে চলে আসলে কোনো একটা প্রোডাক্ট যদি সামনে চলে আসে, সেখানে যদি নিচে আপনি প্রোডাক্টের একটা লিঙ্ক দেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন এখান থেকে। বেশ ইউটিউবে প্রচুর ইউজার আছে, সেভাবে ডেইলি মোশনও আছে, মেটা ক্যাফে আছে। এইভাবে আপনি গুগল ইউজ করবেন, মানে গুগলকে যে যত বেশি ইউজ করবে সে তত বেশি স্মার্ট, সে তত বেশি সাকসেসফুল। আপনি যদি গুগলকে প্রপারলি ইউজ না করতে পারেন, আপনি আপনার জীবনে খুব দ্রুতই শিখবেন না, খুব আস্তে আস্তে শিখবেন, যেটা আপনার জীবনের জন্য একটা ব্যাড এফেক্ট ফেলবে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে। তো আমি মনে করি যে গুগলকে ইউজ করতে জানাটাই হচ্ছে উত্তম। তো আমরা এতক্ষণ কথা বলতেছিলাম যে কীভাবে আমরা ইউটিউব বা ভিডিও সাবমিশন সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি। যেমন ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট, রিস্ট পেইন, এগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো এরকম যদি হয় যে আপনার একটা সাইট আছে বা আপনার ক্লায়েন্ট একটা সাইট দিল যেটাতে সে মানে রিস্টের কোনো পেইন কিলার বা এরকম টাইপের কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলো, এমন হতে পারে যে রিস্ট হতে পারে, রিস্টের যে কোনো একটা ব্রেসলেট হতে পারে বা এমন কিছু হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, ইভেন বিউটি প্রোডাক্ট হতে পারে, এমন কোনো যে কোনো প্রোডাক্ট আপনার ক্লায়েন্ট সেল করে, সেই ধরনের ক্লায়েন্টের যদি আপনি ভিডিও প্রমোশন করতে চান, এটাকে বলে MMS বলে, মিডিয়া মার্কেটিং, SMM বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো মিডিয়া মার্কেটিং যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে ধরেন এটা একটা আপনার নিজের আপলোড করা ভিডিও। তো ধরেন একটা ভিজিটর যখন এই রিলেটেড প্রোডাক্ট খুঁজবে, তো দেখা যাচ্ছে ক্লিক করলে এখানে যে ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এই ডেসক্রিপশনে আপনি কিন্তু একটা ইউআরএল জুড়ে দিতে পারেন। যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটা কিন্তু ওয়েবসাইট একটা ইউআরএল জুড়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে সে ইউআরএলটা প্রপারলি সেট করতে পারেনি বলে সম্ভবত আসেনি। যাই হোক, সাধারণত কিন্তু এরকম ক্লিকেবল হওয়ার কথা। যেমন আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাই, যেমন ধরেন এরকম ধরেন মেরিনের একটা গান, ফরগেট মি নট একটা অ্যালবাম। তো এটাতে দেখা যায় যে আপনি যদি ক্লিক করেন, এই ডেসক্রিপশনে দেখতে পাবেন যে একটা লিঙ্ক শো করতেছে, বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু আপনি প্রমোশন করতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্টের একটা পেজ আছে আপনার যে রিলেটেড, ওইটার দিয়ে একটা টাইটেল দিলেন, একটা এই সেম রিলেটেড একটা ভিডিও দিলেন, আর সেটা টিউটোরিয়াল বেসড হতে পারে, আপনার প্রোডাক্টের প্রমোশন হতে পারে, কিছু থাকতে পারে, স্লাইড শো টাইপের হতে পারে। এগুলো আপলোড করে যখন আপনি একটা ডেসক্রিপশন দিবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, শর্ট ডেসক্রিপশন, এবং সাথে দিবেন হয়তো বলতে পারেন যে ফর অর্ডার ক্লিক দিস লিঙ্ক, ফর মোর ইনফরমেশন ক্লিক দিস লিঙ্ক, এরকম টাইপের। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও একটা ভিজিটর পেতে পারেন। এই তো গেল আপনার ভিডিও প্রমোশনের। সেক্ষেত্রে আপনি ভিডিও প্রমোশনের জন্য আপনি যেই কতগুলো ওয়েবসাইট আপনি পেতে পারেন, যেমন এরকম সার্চ দিয়ে কিন্তু আপনারা কিন্তু লিস্ট পেতে পারেন। ভিডিও সাবমিশনের জন্য আমি যেটা জানি যে আপনার ডেইলি মোশন আছে, ইউটিউব আছে, তারপরে মেটা ক্যাফে আছে, এরকম টাইপের আরো অনেক আছে, ঠিক আছে? তো আমি হয়তো
সবগুলো এখন মুখে বলতে পারতেছি না, কিন্তু আপনি আশা করি পারবেন। বিভিন্ন সার্চে বিভিন্ন ধরনের পোস্ট খুঁজে পাবেন আশা করি। এভাবেই কিন্তু আসলে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটাই যেহেতু সার্চ ইঞ্জিনকে রিলেটেড, অথবা আমাদের এই সার্চ ইঞ্জিনকে ব্যবহার বেশি করে জানতে হবে এবং সার্চ ইঞ্জিনের বেশি ব্যবহার জানতে হবে এবং করতে হবে। তাইলে কি হবে, আমরা এই ইফেক্টিভলি আমরা আমাদের কাজটা করতে পারবো, বা ক্লায়েন্টকে আমরা যে কথা দেই, যেমন ধরেন আপনার ওয়েবসাইটকে আমি সামনে নিয়ে আসার কাজ নিয়ে আসার জন্য অপটিমাইজেশন করবো, এই কাজটা আমাদের কথা কিন্তু আমরা রাখতে পারবো। যেমন ধরেন এখানে এই যে একটা সাইট topranked.video.com ভিডিও সাবমিশন সার্ভিস নামে যে একটা পেজ আছে, এই পেজে কিন্তু দেখাচ্ছে যে অ্যালেক্সা র্যাঙ্ক সহ দেখাচ্ছে সাইটগুলো, যেমন দেখেন ইউটিউব, টেলিভিশন, ফ্লিকর, বটপট, এরকম করে আর কি। আপনি যে কোনো ইয়াতে আপনারা আপলোড করে দেখা যাবে যে আপনি ডেসক্রিপশনে আপনার দিতে পারেন, আপনার সাইটের লিঙ্ক দিয়ে এখান থেকেও আপনি একটা ব্যাকলিঙ্ক পেতে পারেন এবং ভিজিটর পেতে পারেন। ব্যাকলিং এটা যদি ডুফুল হয় তাহলে ব্যাকলিং কাউন্ট হবে, ডুফুল না হলে নোফুল হলে তাহলে আপনি ভিজিটর পাবেন। তো ভিজিটর আমরা কিন্তু ব্যাকলিং করি ভিজিটরের জন্য বা অথরিটি বাড়ানোর জন্য। ভিজিটরটা কিন্তু মূল। আমরা যদি আমাদের ওয়েবসাইট যদি উইদাউট পাবলিশিংয়ে যদি আমরা ভিজিটর পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা তো প্রমোশন করবো না। তো ভিজিটর যেহেতু পাবো সেটাও কিন্তু সেটার জন্য আমাদের কাজ করা উচিত। এই যে ধরেন buzznet.com, এটা একটা ভিডিও সাবমিশন সাইটেই মনে হচ্ছে, ভিডিও নামে অপশন আছে ইয়াতে ভিডিও ট্যাবে। যাই হোক, আশা করি যেহেতু লগ ইন সাইন আপ এগুলো দিচ্ছে, তা আশা করি ভিডিও সাবমিট করা যাবে। যাই হোক, আপনারা চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। আমি তো আপনাকে সবগুলো করে দেখাতে পারবো না, এবং আমার কাছে এই ধরনের কোনো লিস্ট নেই, এবং আমি এগুলো লিস্ট করিনি, কারণ আমি যে জেনারেল যে এসইও, সেই এসইও জেনারেল কাজগুলো আমি আসলে করি না। আমি কিছু হায়ার লেভেলের কিছু, যেমন ট্রাভেল ব্লগ নেটওয়ার্ক কাজ করি, ওয়েব টেপেন ও নিয়ে কাজ করি, এই রিলেটেড কাজ করি। যাই হোক, আপনারা যে কোনোভাবেই করতে পারেন। সাকসেস হলো মূল কথা, যে আপনি কিভাবে কোনটা কাজ করবেন। সবাই তো আর এক ধরনের কাজ করবে না, তো এভাবে আপনি ব্যাকলিং করতে পারেন, ইভেন ভিজিটর পেতে পারেন। তো আরেকটা প্রতিদিন আমি আলোচনা করবো এখন, সেটা হচ্ছে ওয়েব 2.0 সাবমিশন। ওয়েব 2.0 কোনগুলো? ওয়েব 2.0 যেটা, সেটা হচ্ছে যে এমন একটা ব্লগ বেসড সাইট যেখানে ইউজারদেরকে কানেক্ট করে। যেমন ধরেন ব্লগার, তারপরে আমি একটা শর্ট একটা লিস্ট আমার কাছে আছে অবশ্য, আমি এই লিস্টটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি একটু দেখে নিই। যদি ক্লায়েন্টের জন্য হয়ে থাকে পুরোপুরি, তাহলে সেখানে ক্লায়েন্টের যাই হোক, এটা ক্লায়েন্টের জন্য শীটটা তৈরি করা, তো সেখানে ক্লায়েন্টের ইউজার নেম পাসওয়ার্ড নেম থাকতে পারে, সেজন্য আমি এটা ওপেন করলাম না। তো আমি আপনাকে বলিনি, যেমন blog.com আছে, টাম্বলার আছে, তারপরে wordpress.com আছে, তারপরে আরো আছে এরকম করে আপনার আপনি লিস্টে এগুলো পেয়ে যেতে পারেন। ওয়েব 2.0 সাইট লিংক, এইভাবে আপনি লিস্ট পেতে পারেন। ওয়েব 2.0 সাইট লিংক। তো আপনি প্রথমে দেখা যাবে যে প্রথম দিকে আপনার অনেক সাইট কাজ নাও করতে পারে, দেখা যায় যে অনেক সাইট তারা সার্ভিসটা অন করে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে তারা ডিসকন্টিনিউ করে ফেলে। তো এইভাবে কিন্তু আপনি মানে প্রথমবার যখন কাজ করবেন তখন আপনার একটু সময় ইনভেস্ট করা লাগবে। পরবর্তীতে আপনার যখন লিস্ট ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি করে ফেলতে পারেন। যেমন আমার ক্লায়েন্টের জন্য বেশ অনেকগুলো সার্কেল তৈরি করা হয়েছিল, অ্যাটলিস্ট 11-12 এরকম মতো। তো দেখা গেছে অনেকগুলোতে কাজ করার পরে আমার কিন্তু এরকম 10-12টা সাইটের লিস্ট তৈরি হয়ে গেছিল, যেগুলো দিয়ে আমি ইজিলি গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কিন্তু আর্টিকেলটা সাবমিট করে আমার ব্যাকলিংকটা তৈরি করে ফেলতে পারছি। যাক, সিকিউরিটি রিজনের জন্য আমি আপনাদেরকে স্যাম্পল দিব না, কারণ হচ্ছে এগুলো আসলে সিক্রেট কিছু কাজ ছিল। আশা করি আপনি এগুলো বুঝতে পারবেন। তো দেখা গেছে যে আপনি উইকিপিডিয়াতে আর্টিকেল দিয়েও আপনি করতে পারেন, ব্যাকলিংক দিতে পারেন। যাক, এটা একটু কঠিন, যেহেতু আমি আপনাকে এটা বললাম না।
আরো আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেহেতু আমি এখন টুইটার দেখতে পেলাম, তাহলে আমার মনে চলে আসলো যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য করতে পারেন। যেমন টুইটারে আছে আপনার ফলোয়ার যদি ধরেন 500 ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনি যদি একটা প্রোডাক্ট বা কোনো একটা সাইটের লিঙ্ক শেয়ার করেন, এমন হতে পারে যে 500-র মধ্যে ধরেন 20-50 জন আপনার সাইটে ঢুকতেও পারে, এবং 20-50 জন থেকে দেখা যাবে যে তারা আবার রিটার্নিং হিসেবে আসতে পারে। ইভেন তারা যদি সেই আর্টিকেলটা বা যে প্রোডাক্টটা আপনি সেল করতেছেন সেটা যদি তাদের পছন্দ হয়, তাদের তাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারে। এইভাবে দেখা যাবে যে 50 জনের মধ্যে যদি 10 জন শেয়ার করে, দেখা যাবে 10 জনের আবার তাদের ধরেন 500 ভিজিটর আছে। সেই 500 ভিজিটর দেখা যাবে যে তারাও যদি প্রবেশ করে 500 থেকে যদি প্রতি 10 জনও যদি প্রবেশ করে, সেখানে আরো এই 10টা শেয়ারের জন্য আরো 100 জন চলে আসলো। সেই 100 জন থেকে যদি তারাও যদি আরো 5টা শেয়ার, 5 জনের সেই 100 জনের মধ্যে যদি 5 জন শেয়ার করে, সেই 5 জনের থেকে যদি আরো এরকম করে আরেকটা 100 সার্কেল চলে আসে, এইভাবে চিন্তা করে দেখেন যে আপনার কিন্তু হিউজ ভিজিটর আসতেছে। অতএব মানে কোনো ওয়েতে আপনি ইয়া করবেন না, আপনি কোনো ওয়ে বাতিল রাখবেন না। পিন্টারেস্ট আছে, আপনি এখানে ছবি দিয়েও আপনার ব্যাকলিঙ্ক দিতে পারেন। এগুলো আসলে আমি ডিটেলস বললাম না, আপনি এগুলো চেষ্টা করলেই পারবেন, কারণ এগুলো এমন ইউজার ফ্রেন্ডলি করা হয় যে আপনি আসলে চাইলেই পারবেন। তারপরে আপনার টাম্বল, ওটা তো বলা আছে ইয়াতে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওগুলো আপনি করতে পারেন। আশা করি আপনারা এগুলো পারবেন। আমি জাস্ট কিভাবে করতে পারেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি স্কোয়াডতে না করার জন্য আপনাকে রিকমেন্ড করবো, কারণ স্কোয়াডতে আমি দেখছি যে ওরা যে ইয়াটা আপনি যে আর্টিকেলটা পোস্ট করলেন সেটা দেখা গেছে পরবর্তীতে এটা আনপাবলিশড করে দেয় অটোমেটিক্যালি। ওদের কি সিস্টেম, কি ঝামেলা, আমি আসলে বেশ 3-4টার মতো সাইট করেছিলাম আমার ক্লায়েন্টের জন্য, তো সবগুলোকে আবার আমার মুভ করে নিতে হয়েছে। আমি যদি সম্ভব হয় তাহলে আমি একটা যে লিস্ট আমার কাছে আছে 10-12টা সাইটের, আমি ওগুলো দিতে পারি আপনাদেরকে। অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে আমি কাজ করেছি। যেমন ধরুন আমি একটা সাইটের জন্য যদি আপনারা এরকম 10টা সাইট করেন, একটা 10টা সাইটের মধ্যে আপনি 10টা ইউনিক আর্টিকেল দেন, এবং এখান থেকে যদি 10টা 12টা বা 15টা কোনো ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারেন, তো দেখা যাবে যে আপনারা এর জন্য 10টা ব্যাকলিঙ্কও ক্রিয়েট হলো, এটা ডুফুল হলো, এবং এটা যদি সাইটটা যদি কখনো এই সার্ভিস যদি তারা ডাউন না করে, যেমন ধরুন বড় বড় সাইটগুলো যেমন blogger.com, তারপরে আছে wordpress.com, tumblr.com, এই ধরনের blog.com, এরা কিন্তু বড় বড় কোম্পানি। আশা করি ওদের সার্ভিসটা ওরা সহজে ডাউন করবে বলে মনে হয় না। তো এখানে যদি আপনি পার্মানেন্ট কোনো ব্যাকলিঙ্ক পান, তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ব্যাকলিঙ্ক কাউন্ট হবে। অথরিটির ব্যাপার আছে, ইভেন ট্রাফিক ড্রাইভের ব্যাপার আছে। আপনি ব্যাকলিঙ্ক করবেন, ওখান থেকে আপনার কিছু ভিজিটর থাকলে আপনার নিজের সাইটে চলে আসতে পারে। তো এভাবে কিন্তু আমরা ডে বাই ডে এটা গ্রো আপ করবো। আমরা কিন্তু আমাদের একটা সাইটের প্রোফাইল কিন্তু চট করে বাড়িয়ে ফেলতে পারবো না। চট করে বাড়িয়ে ফেলাটা গুগলের জন্য এটা জেনারিকও মনে হয় না। গুগল চায় জেনারেল ওয়েতে, আমরা নিজেরা ব্যাকলিঙ্ক করি, গুগল কিন্তু এটা চায় না আমরা এটা করি। গুগল কি মনে করে যে রিয়েলি উইলিংলি ওই ওয়েবমাস্টারে একটা ব্যাকলিঙ্ক দিবে, কিন্তু আমরা করি কি আমাদের কাজটাকে ত্বরান্বিত করার জন্য, আমরা মার্কেটে টিকে থাকার জন্য, বা আমাদের কম্পিটিটরকে বিট করার জন্য, কম্পিটিটরকে আমরা ছাড়িয়ে আমরা সামনে চলে যাওয়ার জন্য আমরা দেখা যায় আমরা নিজেরাই করি। ইউজুয়ালি কিন্তু এটা করার কথা না, গুগল কিন্তু এটা চায় না যে কেউ করুক নিজে থেকে। যাই হোক, আমরা আমাদের সিস্টেমগুলো যদি ফলো করে আমরা করতে পারি, গুগল আশা করি মাইন্ড করবে না, কারণ গুগল চায় কোয়ালিটি। ওয়েবটাকে কোয়ালিটি সম্পন্ন করার জন্যই গুগলের এই এসইও অ্যালগরিদমগুলো, যেগুলো বিভিন্ন সময় আপডেট হয়েছে, আপনারা হয়তো জানেন, এগুলো বিভিন্ন নামে বিভিন্ন সময় আপডেট হয়েছে। যে প্যাঙ্গুইন আছে, আপনার হামিংবার্ড, যেটা বর্তমানে পান্ডা আপডেট আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলো দেয় ওয়েবের সার্ভিসকে মানে আরো ফলপ্রসূ করার জন্য। যাই হোক, সাময়িকভাবে আমাদের ক্ষতি মনে হলেও কিন্তু একটা সময় কিন্তু আসলে ক্ষতি না, কারণ ওয়েব থেকে যদি মানুষ ভালো সার্ভিস পায়, বা ওয়েব রিলেটেড যদি এরকম হয় যে এখানে আপনার প্রতারণা রিলেটেড কম আছে। যেমন ধরেন আপনি একটা ইয়ে বিক্রি করলেন, আপনি ধরেন একটা পেন কিলার বিক্রি করবেন, আপনি একটা আরেকটা প্রোডাক্ট যেটাতে সার্চ ভলিউম বেশি এবং আপনি কম্পিউটার কম, এরকম দিয়ে দেখলেন যে দিলেন, আর আপনার সাইট চলে আসলো, একজন পেন কিলার খুঁজতে গিয়ে পাইলো ধরেন আপনার ক্রিম, হ্যাঁ বিউটি ক্রিম, তো সেক্ষেত্রে কি বিরক্ত হবে না? তো এমন যদি হয় যে এগুলো খুব স্ট্রিক্টলি যদি এগুলোকে রেগুলেশন, রুলস রেগুলেশন গুলো ওরা যদি ইয়া করে, গুগল যদি ফলো করে, তো দেখা গেছে যে এটা এক সময় একটা মানে ভালো ইম্প্যাক্টই ফেলবে। কিন্তু যদিও তাৎক্ষণিকভাবে আমাদের জন্য এটা খারাপ মনে হয়। তো এখানে দেখা গেছে যে ওয়েব 2.0 কিছু লিস্ট আছে, আপনারা ট্রাই করে দেখবেন কোনটা। যে এডু ব্লগ, আমি এখান থেকে যেগুলো ইউজ করছি, যেগুলো আমি 100% কাজ করাইতে পারছি বলে মনে হয়, চাম্বলার, wordpress.com, তারপর webs.com, তারপরে weebly.com,
তারপর জিমডো আছে, বাট এটাতে এই নিচে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় সম্ভবত, ক্লায়েন্ট এটা পুরো নিষেধ করছে, যে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর wix.com, তারপরে aeroblog.com, এরকম আরো বেশ কিছু আছে। তো এই যেগুলো আমি বললাম না, এগুলো শিওর আপনারা কাজ করতে পারবেন, কারণ এগুলো এটা এই লিস্টটা নিয়ে আমি কাজ করেছি, এই অল্প কটা নিয়ে সাইট নিয়ে। তো এভাবে আপনারা কিন্তু লিস্ট তৈরি করে পরবর্তীতে দ্রুতই কাজ করতে পারবেন। আর আর যেইভাবে আপনারা করতে পারেন কমেন্টিং এর মাধ্যমে, ধরুন আপনার একটা ফেসবুক ফেসবুক প্রোফাইল আছে, ইভেন আপনি নিজে ওই কোম্পানির নামে আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা একটা পেজ খুলে নিতে পারেন। তো সেটার আন্ডারে যদি কমেন্ট করেন, সেখান থেকেও আপনি কিছু ব্যাকলিংক পেতে পারেন। যেমন আপনার প্রোফাইলে আপনারা যখন একটা পেজ করবেন, সেখানে অ্যাবাউটে আপনার কিন্তু একটা ব্যাকলিংক থাকবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে যা লিখলেন, সেই প্রোডাক্টটার আন্ডারে গিয়ে যদি কোথাও কমেন্ট করেন, দেখা যাবে যে আপনার এটা ধরে ধরেও কিছু ভিজিটর আপনার ইয়াতে আসতে পারে, বা আপনার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারে। আপনি পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট নতুন অ্যাড করেন আপনার সাইটে, আপনি নিশ্চয়ই আপনার ওয়েবসাইটে এটা নিয়ে আপডেট দিবেন, তাই না? আর সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দেখেও কিন্তু আপনার সেল বাড়তে পারে, আপনার বা ভিজিটর বাড়তে পারে। বা আপনি একটা ব্লগই দিলেন, সেখানে একটা নতুন যখন পোস্ট দিবেন, আপনি বিভিন্ন RSS ফিড টুল ইউজ করে আপনি কিন্তু অটোমেটিক্যালি পোস্টটা শেয়ার করতে পারেন। তো শেয়ার করে কিন্তু করলে কি হবে, যে আপনার কিছু নতুন ভিজিটর কিন্তু চলে আসলো, ক্লিক করবে নতুন যখন আপলোড, তারা যদি হয়, ইন্টারেস্টেড হয় আপনার ইয়াতে পোস্টের সাবজেক্ট অনুযায়ী যদি তার দরকার হয়। তো এই হলো আপনার আসলে নর্মাল SEO টেকনিক। এছাড়া আপনার আপার লেভেলের কিছু আছে, আমি অন পেজ সম্পর্কে নাই বললাম। অন পেজের ব্যাপারটা আর একটু গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে গুগল অফ পেজের চেয়ে অন পেজটাকে বেশি গুরুত্ব দেয় এবং এটা করার প্রতি মানে জোর দেয় বেশি। অন পেজের ব্যাপারগুলো না হয় আরেকদিন বলবো। তো অফ পেজের যতটুকু বলেছি আপনারা, আমি আসলে খুব এক্সপার্ট না, আমি যতটুকু বলেছি অতটুকুর ভিতরে ভিত্তি করে, এছাড়া আপনার গুগলে তো আপনি বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, সেগুলো জানলে আশা করি ভালো কিছু ফল পাবেন। আমরা বিভিন্ন ওয়ে যদি ইউজ করি, যেমন ধরেন ব্লগ কমেন্টিংয়ে যদি আমরা টার্গেট করি যে আমরা ব্যাকলিং করব 50 থেকে 100টা, আর ওয়েব 2.0 যদি আমরা করি 10 থেকে 15টা সাইট করব। তো আমরা এইভাবে হিসাব করতে পারি। ধরেন আমরা একটা ক্যালকুলেশন করি যে আমরা ব্লগ কমেন্টিংয়ে 100 কমেন্ট আমরা অ্যাপ্রুভ করাবো ভালো রিলিভেন্ট ইয়াতে। এ তো ভালো একটা অ্যামাউন্ট, তো 100 কিন্তু কম না। আসলে একটা সাইট সামনে আসার জন্য খুব বেশি ব্যাকলিং দরকার হয় না। অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে জাস্ট আপনার সাহায্য, আপনার মূল অন পেজের কন্টেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে গুগল র্যাঙ্ক দিবে। আর এছাড়া এগুলো এক্সট্রা বেনিফিট হিসেবে বা এগুলো আপনার সাহায্য, যেমন আপনাকে বলে যে সাপোর্ট হিসেবে ইউজ করতে পারেন। তো এগুলো আবার ইউজ করলে কিন্তু আবার সমস্যা। যাই হোক, কম করে করাটা আমি শ্রেয় মনে করি। 50 থেকে 100টা, ধরেন 100টাই সর্বোচ্চ। আপনি ধরেন ওয়েব 2.0 করলেন 15টা, সেখান থেকে 15টা ব্যাকলিং পেলেন, বা 15টা সেট করলেন, 20টা ব্যাকলিং নিয়ে আসলেন। এখানে আবার করা যাবে না, ব্লাস্ট করা যাবে না, কোনো জায়গাতেই ব্লাস্ট করা যাবে না, করলেই আপনার নিজের উল্টা বিপদ হবে। ধরেন ভিডিও সাবমিশন করলেন 20টা, সেখান থেকে আসলো 20টা। তারপরে আর্টিকেল সাবমিট করলেন 10টা, সরি 100 যোগ 15 যোগ 20 যোগ আপনার আর্টিকেল সাবমিটের জন্য 10টা। তারপরে আপনার অনবরত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেই যেতে হবে, যেমন আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোতে শেয়ার করা, এই ইনস্টাগ্রাম এগুলোতে, পিন্টারেস্ট এগুলোতে। আর সোশ্যাল বুক মার্কিং এটা একটা ব্যাপার। কিছু ভালো ভালো হাই পিআরের কিছু সোশ্যাল বুক মার্কিং আছে, যেমন dig.com, delicious.com, reddit.com, এগুলো এরকম সাইটগুলো আপনি লিস্ট তৈরি করে নেবেন। এগুলোতে যদি আপনি ধরেন অ্যাটলিস্ট 15 থেকে 20টা সাইটে করলেই আমি সর্বোচ্চ 20টাই ধরলাম। তো দেখা গেছে আপনি 165টা ব্যাকলিং চলে এসছে। তো এরপরে আপনার তো 165টা ব্যাকলিং যদি রিলিভেন্ট সাইট থেকে আসে, বা রিলিভেন্ট তো সবগুলো হবে না, যেমন ধরেন ভিডিও আপলোডিং এটা তো রিলিভেন্ট ধরবেন না। ধরেন আপনি ব্লগ কমেন্টিং যদি রিলিভেন্ট আসে 100, আর এখানে যদি 15টা আপনি যখন ওয়েব 2.0 সাইট করবেন, তখন তো রিলিভেন্টই হবে, কারণ আপনার সাইটটা তো ওই রিলিভেন্টই আর্টিকেল থাকবে এবং ওই রিলিভেন্ট কিওয়ার্ড হবে, এবং সাইটের যেই মূল যেই কিওয়ার্ডটা হবে সেটাও রিলিভেন্ট হবে। সেখানে ধরেন 115টা, আর আপনি ধরেন আর্টিকেল সাবমিশন করলেন আপনি ধরেন 10টা, তো হয়ে গেছে 125টা ব্যাকলিং যদি রিলেভেন্ট আসে, সেখানে তো অনেক কিছু। আপনি জানেন যে 4 থেকে 5টা রিলেভেন্ট ব্যাকলিংকেও আপনার অথরিটি বাড়ানোর জন্য যথেষ্ট, যদি ওইগুলো যদি ভালো অথরিটি পেজ থেকে যদি ব্যাকলিং আসে।
তো সেক্ষেত্রে আপনার এত চিন্তা করা লাগবে না, এতগুলো ব্যাকলিং এ যথেষ্ট। আর এটা তো আর আপনি এমন নয় যে আপনি এটা করেই বসে থাকবেন, আপনি ডে বাই ডে তো করতেই থাকবেন। কিন্তু আমরা ইনিশিয়ালি আমরা যে প্রথম মাসে হয়তো এই কাজটা করব, আপনি টার্গেট করেন যে এটা এই সেম এই কাজটা আমি 2 মাসে করব বা 3 মাসে করব, কারণ একসাথে বেশি ব্যাকলিং করাটাও কিন্তু গুগল পছন্দ করেন। ধরেন এই কাজটা আপনি 3 মাসে করবো, আর 3 মাস পরেই কি বসে থাকবেন? এসইও তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় এই কাজটা করেই যেতে হবে। আপনার ক্লায়েন্ট এটা বুঝুক আর নাই বুঝুক, এটা কিন্তু গুগলের প্রসেস কিন্তু এটাই, যে কন্টিনিউয়াসলি সাইটে সাবমিশন, সাইট শেয়ার, মানুষের সাথে কানেকশন, এগুলো করতেই থাকা লাগবে। আপনার ক্লায়েন্টকে বোঝানো লাগবে যে এসইও হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এটি যখন করবেন, আশা করি আপনার সাইট সবগুলো না হোক কিছু কিছু পেজ সামনে চলে আসবে, আর সেগুলো দিয়েই আপনার আস্তে আস্তে সাইটের অথরিটি বাড়বে এবং রিটার্নিং ভিজিটর আসবে। আশা করি আপনার যেই ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন। আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, তো আমি চেষ্টা করেছি। আমি জানি আপনারা হয়তো আমার চেয়ে আরো ভালো জানেন, তো এখানে যদি দুই একটা কোনো পয়েন্ট থাকে যেগুলো আপনাদের উপকার করবে, সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো যদি দুই একটা পয়েন্ট যদি আপনাদের উপকার করে থাকে। আর আমি নিজেও শিখি, আর শিখার কোনো শেষ নাই। আসলে এসইওতে শেষ বলে কিছু নাই, সব প্রতিনিয়তই স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই এক একজন এক একটা স্ট্র্যাটেজি নিয়ে হাজির হচ্ছে। আমি যেটা বললাম এটা আবার একসময় নাও কাজ করতে পারে। অতএব আপনি নিজেও আমাকে কিছু বলতে পারেন, যদি কিছু বলেন আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আশা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য, আমার যদি ব্যাপারটা জানা থাকে।